আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিলেটের শাহজালালের মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রীর কয়েকটি প্রকল্প উদ্বোধন। সুধী সমাবেশে বললেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে এই খাল খনন কর্মসূচি। 4 জেলার হাওড়াঞ্চলের বিস্তীর্ণ জমির ফসল এখনো পানির নিচে। দ্বিগুণ মজুরিতেও মিলছে না শ্রমিক। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। হাম ও উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চুয়াডাঙ্গায় হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু। চট্টগ্রামে একই শয্যায় ভর্তি রাখা হচ্ছে 3-4 জনকে। গত 15 বছরে তদবির নির্ভর হয়ে পড়েছে সব নিয়োগ। ক্ষোভ ঝাড়লেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকারের সব জায়গায় অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর প্রসঙ্গে আমরা যাচ্ছি। ক্ষমতার 2.5 মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সুরমা পাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে, যা হতে পারে সিলেটবাসীর জন্য এক আশীর্বাদ আর নতুন পরিচয়ও। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে। এখনো পানিতে তলিয়ে রয়েছে 4 জেলার হাওড়াঞ্চলের বিস্তীর্ণ জমির আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে সুনামগঞ্জে 15,000 হেক্টর জমির বোরো ধান পানিতে ডুবে আছে। নেত্রকোনায় বিভিন্ন হাওরে তলিয়ে আছে 15,000 হেক্টর জমির ফসল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কিশোরগঞ্জে বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। হবিগঞ্জে প্লাবনে পুরোপুরি তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। গতকাল পর্যন্ত হাওরের 57% ধান কাটা হয়েছে। পানিতে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। তাই বাধ্য হয়ে কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষাণী। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির কাজ করছে কৃষি বিভাগ। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে, আনা হয়েছে, বৃষ্টি লেগে বাঙাইতে হয় না। গলা পানির মধ্যে তোমার কৃষকদের কাটাইতেছে, ঠিক কাটাইও প্রথম আনো লাগে নৌকা, এর পর আনো লাগে বোঝা দেওয়া ওই ফলার। হাওরের অবস্থা খুবই খারাপ, বলতে প্রতিদিনই পানি বাড়তেছে। মানে আগের দিন তাকে আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। আজও কি বৃষ্টিপাত হয়েছে আর ধান কাটার জন্য শ্রমিক মিলছে কিনা? তেমে তেমে আজকেও বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। উঁচু জায়গাগুলোতে শ্রমিকরা কাটছেন মিলেমিশে ধান। যে জায়গাগুলোতে আগের দিন দেখা যায় যে ধান রয়েছে, সবুজ ধান, কিন্তু পরদিন সেগুলো তলিয়ে যায়, এমনটি জানিয়েছেন কৃষকরা। ফলে এখানে কৃষকদের সংকটও রয়েছে। তারা ধান কাটার যে
শ্রমিক সংকট রয়েছে, ১,৫০০ থেকে ২,০০০ টাকা দরেও তাদের শ্রমিক মিলছে না। সারা জেলায় কিন্তু যে উঁচু এবং নিচু অঞ্চলে গানি তলিয়ে যাওয়া শুরু করেছে। শুধু হাওর অঞ্চলে ৪২,০০০ হেক্টর জমির মধ্যে প্রায় ৬০ ভাগ ফসল কাটা হয়েছে, বাকি ৪০ ভাগ ফসল পানির তলে তলিয়ে গেছে। তো ওই অঞ্চলগুলোতে এখন আর ধান কাটা সম্ভব না, কিন্তু জেলার হামের উপসর্গ নিয়ে দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয় ৮ মাস বয়সী এক শিশুর। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন ৮৩ জন। রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৩১ জন রোগী। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও প্রতিদিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে চট্টগ্রামে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশু রোগীর সংখ্যা। চাপ সামলাতে না পেরে একই শয্যায় ভর্তি রাখা হয়েছে ৩ থেকে ৪ জন শিশুকে। জ্বর, নিউমোনিয়া আর জটিল উপসর্গে লড়ছে এসব শিশুরা। এখন পর্যন্ত হামে একজনের আর গত ১ মাসে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৪০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১ মাস ধরে হাসপাতালই যেন হয়ে উঠেছে আলিয়া বেগমের ঘরবাড়ি। পেশায় ভাঙারি ব্যবসায়ী এই নারীর এখন দিনরাত কাটছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ তার ৪ শিশু সন্তান হামে আক্রান্ত হয়ে গত ১ সপ্তাহ ধরে ভর্তি রয়েছে হাসপাতালে। কক্সবাজারের উখিয়ার এই বাসিন্দা জানান তার মোট ১১ সন্তানের সবাই হামে আক্রান্ত হয়েছিল। ৭ জন ইতোমধ্যে সুস্থ হলেও বাকি ৪ জন এখনো চিকিৎসাধীন। শিশুদের গায়ে ফুসকুড়ির পাশাপাশি চোখ ও মুখে ঘা দেখা দিয়েছে। ১১ জনারে হয়েছে, এখন ৭ জন সুস্থ আর ৪ জন এখানে আনছি। তাকে জ্বর, সর্দি, কাশ, নিঃশ্বাস, এইটা রক্ত যায় চোখ থেকে, গাল থেকে রক্ত যায়। সবাই একেবারে একে সেম টু, ১১ জন সবার এক সেম টু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২৬ শিশু আক্রান্ত। গত ১৫ বছরে সব নিয়োগ তদবির নির্ভর হয়ে পড়েছে। স্বৈরাচার সরকার সব প্রক্রিয়া নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণ সভায় তিনি বলেন, মেধা ও যোগ্যতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ে দলবাজি না করার অনুরোধ করেন তিনি। এ সময় মেধাবী ও যোগ্যদের শিক্ষক নিয়োগ করার কথা বলেন। ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, অনেক ত্যাগের মধ্যে দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। জুলাই সনদ নিয়ে তর্ক হওয়া ভালো, কিন্তু অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার উচিত নয়। জুলাই সনদ ও সংবিধান ইস্যুতে বলেন, বিএনপি আলোচনায় পরিষ্কার করে বলেছে যে সব ইস্যুতে ঐক্যমত্য হয়নি সেগুলোতে নোট অব ডিসেন্ট থাকবে। মন্ত্রী আশা করেন দ্রুতই বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম দেবে। জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই